1. That this House notes that A. Bangladesh has not had a legitimate, fair and free election in 16 years. মির্জা ফখরুল সাহেব আমির খসরু সাহেব দুদিন আগে জামিন পেয়ে এসছেন। সরকার 3 মাস আগে জামিন দেয় না। আমরা সকলকেই বলবো, ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার মধ্যে এক ধরনের ঈদের আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদিও পিঠ বাঁচানোর জন্যই চিন্তা করতেছেন, কিন্তু মুসলমানের ভয় পাওয়ার কারণে বারবার আমাদের মার খেতে হচ্ছে। আরে মুসলমান বাষ্প সিংহের মতো, বাঘের মতো, কি বিড়ালের মতো, শিয়াল কুকুরের মতো বাষ্প কেন? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে নতুন করে কি আবারও নির্বাচন হতে যাচ্ছে? প্রিয় দর্শক, অস্ট্রেলিয়ান একজন নারী এমপি বাংলাদেশের কাছে আবেদন জানিয়েছে যে বাংলাদেশে আবারও নতুন করে নির্বাচন দেওয়া হোক। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে জানেন মির্জা ফখরুল ইসলাম এবং আমির খসরু গতকাল জামিনে মুক্তি পেয়েছেন এবং ওনার মুক্তিতেই নাকি ঈদের আনন্দ হয়ে উঠেছে ওবায়দুল কাদেরের। এমন বক্তব্য দিয়েছেন একজন নেতাকর্মী মোস্তফা ফিরোজ। তার বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে ওবায়দুল কাদের মির্জা ফখরুল ইসলামের মুক্তির পরেই ওনাকে নিয়ে কি বলতেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। প্রিয় দর্শক, ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব এবং জোনায়েদ সাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির পরেই সরকারের বিরুদ্ধে কি অগ্নিঝরা বক্তব্য দিলেন। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো মাওলানা জয়নুল আবদিন। হয়তো অনেকেই তাকে চেনেন, আবার অনেকেই চেনেন না। মূলত খান সাহেব নামে একজন পরিচিত, তাকে খুব ভালো করে চেনেন, তার সাথে কাজ করে। ওনার এক মাহফিলে বাধা প্রদান করতে এসেছে, তারপরে যে ঘটনাটি ঘটেছে দেখলেই অবাক হয়ে যাবেন। মূলত 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে। তো চলুন কথা না বাড়াই, সরাসরি এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটি শুনে আসি। ফখরুল সাহেব জেল থেকে বেরোয় আবারও দিদা স্বপ্নে বিভোর হয়ে পড়েছেন। 69-এর পর সত্য কথা বলতে কি ইস্যুভিত্তিক কোনো আন্দোলন, গণ আন্দোলন গড়ে ওঠে। বিএনপি নেতারা কে কি বললেন সেটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। আমরা এদেশের ইতিহাসের বীরত্বপূর্ণ সংগ্রামের গুরুত্বপূর্ণ অংশ। এদেশে 69-এর পর সত্য কথা বলতে কি ইস্যুভিত্তিক কোনো আন্দোলন, গণ আন্দোলন গড়ে ওঠে এবং 90-এর আন্দোলনকে আমরা আন্দোলন বলি। এরশাদ সরকারের পতন হয়েছিল, কিন্তু সেটা সরকার দুর্বল বলেই সেই আন্দোলনের আঘাত সইতে পারেনি, কিন্তু সেটাকে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে এমনটা বলা ঠিক হবে। এখন আমরা যেসব আন্দোলনের কথা বলা হচ্ছে, এবং তারা এখনো বলছে বিজয় না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন করবে। ফখরুল সাহেব জেল থেকে বেরোয় আবারও দিদা স্বপ্নে বিভোর হয়ে পড়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমির খসরু সাহেব যে মুক্তি পেয়েছে, এই মুক্তির ব্যাপারে মুক্তির পরেই কিন্তু তিনি এই বক্তব্যটা দিয়েছে, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করেই। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, যেহেতু আপনারা ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটি শুনলেন। দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো এই ওবায়দুল কাদের সাহেবকেই উদ্দেশ্য করে, মানে ওবায়দুল কাদের সাহেবের কথাটি বলেছে বা এই কথার উদ্দেশ্য করে অবশেষে মোস্তফা ফিরোজ নামে একজন নেতাকর্মী তাকে নিয়ে মুখ খুলেছে এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। চলুন প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা ফিরোজ। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার মধ্যে এক ধরনের ঈদের আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। কেন সেটি বলছি। এর মূল কারণ হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি। নিশ্চয়ই অবাক হলেন যে ফখরুল ইসলাম আলমগীরের মুক্তিতে কেন ঈদের আনন্দ বইবে ওবায়দুল কাদেরের মধ্যে। আছে, এর একটা কার্যকারণ আছে। তার আগে একটু আমরা দেখি যে আজকে
সংবাদ সম্মেলনে তিনি কি বলেছেন। বঙ্গোপসাগর সেন্ট মার্টিনের ওপর অনেক বাজ পাখির লোভাতুর দৃষ্টি বলার অপেক্ষা রাখেন, এটা কাদের উদ্দেশ্যে তিনি বলেছেন। এখন থেকেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিন বিএনপিকে ওবায়দুল কাদের। একজন সত্যিকারের অভিভাবক হিসেবেই মনে হবে তিনি এই পরামর্শটি দিচ্ছেন। বিএনপির কে কি বললেন তা নিয়ে মাথা ব্যথা নেই। আসলে কি মাথা ব্যথা নেই? প্রতিদিনই তো, এমন কোনো দিন আছে, আল্লাহর একটা দিনও তো নেই যেদিন বিএনপির নাম উচ্চারণ করে আওয়ামী লীগের বা ক্ষমতাসীনদের কেউ না কেউ বক্তব্য দেন না, এমন দিন তো দেখি না তো। মানব জমিনেরও শিরোনাম হচ্ছে আন্দোলনের কথা না ভেবে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিন। আন্দোলন ছাড়া কি নির্বাচনের প্রস্তুতি হয়? জানি না। তো প্রথম আলোর শিরোনাম হচ্ছে বিএনপিকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ ওবায়দুল কাদেরের। ভালো কথা, কিন্তু প্রথমে আমি একটু রহস্যটা ভাঙি যে কেন বললাম যে একটা ঈদ আনন্দ ওবায়দুল কাদেরের মধ্যে। তিনি, আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে যখন নাকি প্রায় 3 মাস 3.5 মাস তো আটক থাকলেন, এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারের বাইরে থাকলে তার জন্য সুবিধা হতো, কেন তার বক্তব্যের তিনি উত্তর দিতে কমফোর্ট ফিল করতেন এবং নানান বক্তব্য দিতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার জবাব তিনি দিতেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এবং এটা স্বাভাবিক, কেননা যদি সমসাময়িক যদি ধরা যায় স্ট্যাটাসের দিক দিয়ে, তাহলে সমান। শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী নন, ওবায়দুল কাদের মন্ত্রী, কিন্তু একদিকে তো মিল আছে যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছে বিএনপির মহাসচিব অর্থাৎ সাধারণ সম্পাদক। তার মানে এই স্ট্যাটাসটা ঠিক আছে। আবার অন্য দিক দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার বিশেষভাবে আবার গুরুত্বপূর্ণ, সেটা আবার কিছুটা ওবায়দুল কাদেরকে ক্রস করে। কারণ হচ্ছে যে এই মুহূর্তে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসলে শীর্ষ নেতা। যে দুই শীর্ষ নেতা বিএনপির, তারা তো একজন কারাগারে, আরেকজন হচ্ছে দেশের বাইরে। তো তারা তো অফিসিয়ালি প্রতিদিন রাজনৈতিক কার্যক্রমে বা প্রকাশ্যে তারা তো মিট করতে পারেন না। তো সেইটা করেন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই দিক দিয়ে আবার ওবায়দুল কাদেরের তিনি একটু উপরে অবস্থান করছেন, কেননা তিনি হচ্ছেন 1 নম্বর। তো 1 নম্বর হলো কাউন্টার দেয়, তার বিপরীত পক্ষ হচ্ছে আওয়ামী লীগের প্রধানকে শেখ হাসিনা, তিনি আবার প্রাইম মিনিস্টার। তবে আবার অন্য দিক দিয়ে আবার কাভার করে, কেননা ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হলেও তিনি মন্ত্রী। তো সেই দিক দিয়ে মোটামুটি ম্যাচ করে এবং ওবায়দুল কাদেরও স্বাচ্ছন্দ্য বোধ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দিতে। এখন অবস্থা ছিল এই 3.5 মাস যে তাকে জবাব দিতে হয়েছে, ওবায়দুল কাদেরকে জবাব দিতে হয়েছে রুহুল কবির রিজভী কে উদ্দেশ্য করে। তাও তো রিজভী পরিস্থিতিগত কারণে প্রতিদিন বক্তব্য দিতে পারেননি, তো কষ্ট হয়েছে। কিন্তু এখন আমার ধারণা যে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মুক্তি পেয়েছেন, হয়তো 2-1 দিনের মধ্য থেকে তিনি বিভিন্ন কার্যক্রমে অ্যাক্টিভ হবেন, বক্তব্য দেবেন, তার বক্তব্যের গুলো টেনে এনে তখন ওবায়দুল কাদেরও বক্তব্য দিতে পারবে। সেই জন্যই বলছিলাম যে ওবায়দুল কাদের ওনার দৃষ্টিতে একটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে। তো সেই কারণে একটা ঈদের একটা আনন্দ হয়তো তিনি অনুভব করছেন এবং বাস্তবতাও তাই। তিনি যেহেতু আগে বলেছিলেন যে তিনি বাইরে থাকলে তার কথা জবাব দিতে তার জন্য সুবিধা হয় এবং তিনি এটা কমফোর্ট ফিল করেন, কিন্তু কিছুই করার নেই, আইনগতভাবে যেহেতু মির্জা ফখরুল কারাগার, সুতরাং তিনি দিতে পারছেন। এই জন্য তিনি কিছুটা দুঃখ প্রকাশ করেছেন বা অনুশোচনা জানিয়েছেন। তো যাই হোক, এখন যে অদ্ভুত একটি পরামর্শ দিলেন যে আন্দোলনের কথা না ভেবে বিএনপিকে এখন থেকেই পরবর্তী নির্বাচন। আচ্ছা, শুধু রাজনৈতিক দল কি নির্বাচনেরই প্রস্তুতি নেই? সমসাময়িক যে কত সমস্যা জনজীবনে, দ্রব্যমূল্য নিয়ে তো ভীষণ মানুষ চিন্তায় আছে। তো প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন মোস্তফা ফিরোজের কথাগুলো। আশা করি আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। এবার আমরা 3 নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো জুনায়েদ সাকি। আর অবশ্যই কিন্তু সেই অস্ট্রেলিয়ানের সেই নারী এমপির ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, যে কিনা বাংলাদেশে আবার নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছে। অবশ্যই সেটি শেয়ার করব। তার আগে চলুন জুনায়েদ সাকি সাহেবের বক্তব্যটি শুনে আসি। প্রিয় দর্শক শ্রোতা, এক এক করে 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আর 2টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো মাঝখানে একটি কথা বলে নিচ্ছি, সেটি হলো প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা সেই অস্ট্রেলিয়ান এমপির কথাগুলো শুনে আসি। 1. That this House notes that A. Bangladesh has not had a legitimate, fair and free election in 16 years. বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে, তারপরও ওই নির্বাচনকে ঘিরে বিদেশিদের আলোচনা সমালোচনা এখনও শেষ হয়নি। অনেক দেশের পার্লামেন্টের সদস্যরাও প্রশ্ন তুলছেন নির্বাচন নিয়ে। এরই অংশ হিসেবে এবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে বোমা ফাটালেন এক সংসদ সদস্য। অস্ট্রেলিয়ার গ্রিনস দলের এমপি অ্যাবিগেল সেলিনা বয়েড বলেন, গত 16 বছরে বাংলাদেশে কোনো বৈধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি। শুধু তাই নয়, বাংলাদেশ সরকারকে নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো অস্ট্রেলিয়া সরকারের উচিত বলেও তিনি মন্তব্য করেন। অ্যাবিগেল সেলিনা বয়েড তার এই বক্তব্য নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে শেয়ার করেন। অ্যাবিগেল বয়েড বলেন,
One, that this House notes that A. এক, বাংলাদেশে গত 16 বছরে কোনো বৈধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি, যার মধ্যে রয়েছে গত 7 জানুয়ারি অনুষ্ঠিত সবচেয়ে সাম্প্রতিক নির্বাচন, যার মধ্য দিয়ে শেখ হাসিনা টানা চতুর্থবার এবং সব মিলিয়ে পঞ্চমবারের মতো ক্ষমতায় রয়েছেন। Straight and overall fifth term. B. In 2023, thousands of 2, 2023 সালে বাংলাদেশের বিরোধী দলের নেতৃবৃন্দ সহ গণতন্ত্রের অধিকারের জন্য হাজার হাজার গণতন্ত্রপন্থী কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল, কারাগারে পাঠানো হয়েছিল। Bangladesh's opposition party. C. The election on 7 January was 3, 7 জানুয়ারি নির্বাচনটি বাংলাদেশের 12তম সাধারণ নির্বাচন। এতে উল্লেখযোগ্যভাবে ভোটার উপস্থিতি কম ছিল। বিরোধী এবং গণতন্ত্রপন্থী কর্মীদের 2 দিনের সাধারণ ধর্মঘট এবং বয়কটের মধ্যে এটি অনুষ্ঠিত হয়। অনেকের যুক্তিতে নির্বাচনটি ছিল সম্পূর্ণ একতরফা। that it was entirely one-sided. D. According to Chief Election 4, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের মতে এই নির্বাচনের সামগ্রিকভাবে ভোটার উপস্থিতি ছিল 40%-এরও কম। 2018 সালের নির্বাচনে যেখানে 80%-এরও বেশি ভোটার উপস্থিতি ছিল। voter turnout of over 80%. And E. The Australian government issued a অস্ট্রেলিয়ার সরকার বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে একটি বিবৃতি জারি করেছে। এতে উল্লেখ করা হয়েছে যে 7 জানুয়ারি নির্বাচন এমন এক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে সকল মানুষ অর্থপূর্ণ এবং উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করতে পারেনি। বিবৃতিতে বাংলাদেশ মির্জা ফখরুল সাহেব আলী খসরু সাহেব দুদিন আগে জামিন পেয়ে এসছেন। সরকার 3 মাস আগে জামিন দেয় না। শাহজাহান ওমর বিএনপির লোক জামিন পান, কারণ 1 ঘন্টার মধ্যে তিনি নৌকা দেবেন। ওইটা হচ্ছে হ্যাডাম। এই রাষ্ট্র হচ্ছে এই হ্যাডাম দেখাবে। অর্থাৎ ওনাদের কথা শুনেন, আইন কানুন বুড়াঙ্গুল, ওনাদের কথা শুনবেন না, জেলখানায়। যখন একটু নিরাপদ বোধ করবো তখন জামিন দেবো, যেমন ওনারা পেয়েছেন। জনতা যেদিন জাগবে কি পরিণতি আপনাদের হবে সেটা একবার বিবেচনায় রাখবেন। জনগণ যখন বিগড়ে যাবে ওই গুলি লাঠি টিয়ার গ্যাস কাজ করবে না। বাংলাদেশের জেলখানা কোন জেলখানায় মানুষ ভরিয়ে রাখতে পারবেন না। তাদের লাঠিগুলি, তাদের গুম খুনের ভয়ের যে গাছের যে হুমকি, সমস্ত কিছু মোকাবেলা করে আমরা মানুষকে লড়াইয়ে উদ্বুদ্ধ করবো। রাজপথ মানুষের দখলে যাবে, সেই দিন দেরি নাই। এবং কোন লাঠিগুলি, কোন বিদেশের ভয়, কোন দলালি, কোনো কিছু কাজ করবে না। বাংলাদেশের জনগণ এই দেশের মালিক, তারা এই দেশে জনগণের প্রতিনিধিদের সরকার গঠন করবে। শস্যের মধ্যেই তো ভূত, তো ভূত তাড়াবে কে? এই মন্ত্রীরা। বাণিজ্য মন্ত্রী এসে হুঙ্কার দিলেন তিনি সিন্ডিকেট রাখবেন না, আর আমরা দেখলাম বাজারে আরো হু হু করে দাম বেড়ে গেল। এরা তারপরে চেয়ারে বসে থাকবে, কারণ এদের কোনো লজ্জা নেই। এরা ভোট চুরি করে রাতের আধারে ব্যালটে সিল মেরে নিজেদের মধ্যে আমরা আর মামলা ভালো পাবো না, সেখানেও ব্যালটে স্টাফিং করে বলে এত সুন্দর নির্বাচন, বাংলাদেশের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন, এইরকম মিথ্যাবাদীরা আজকে আমাদের এখানে ক্ষমতায়। এদের কোনো লজ্জা নেই। আমি সভাপতি, রাষ্ট্রীয় সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক জননেতা অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, মঞ্চের নেতৃবৃন্দ এবং আপনারা যারা শুনছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। আজকে এই যে একটা ভোট ছাড়া জবরদখলকারী সরকার ক্ষমতায় আছে, এই সরকার ক্ষমতায় থেকে কি কি কাজ করে, তার ফলাফল কি হয়, এটা কম বেশি আপনারা জানেন। কারণ ফলাফল তো আমরা সবাই ভুক্তভোগী নাকি? বাজারে যাই আমরা ভুক্তভোগী হই। আজকে অর্থনীতি সংকটের মধ্যে চাকরি নাই, সর্বত্র মুদ্রাস্ফীতি, আমরা ভুক্তভোগী। কাজেই সরকারের ফলাফল আনে দিচ্ছে, কিন্তু অনেক সময় আমরা বুঝি না এই যে আজকে বাংলাদেশের রাষ্ট্রটাকে একটা সরকার তারা পুরোপুরি একটা দলীয় বিষয়ে পরিণত করেছে, একটা একচেটিয়া প্রতিষ্ঠানে পরিণত করেছে, এবং সেইটাকে তাদের এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে ব্যবহার করছে, এটা আসল লক্ষ্য হচ্ছে কিভাবে এই রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করা যায়। ধন সম্পদ আহরণ করা এবং সেই টাকা বিদেশে পাচার করা, এইটা হচ্ছে এই কতিপয় লোকের এখন প্রধান কাজ। আর এই কতিপয় লোক তাদের এই কাজটা যাতে ঠিকঠাক মতো হয়, পুরো রাষ্ট্রটাকে এখন তার একটা ভাড়াটে বাহিনী হিসাবে ব্যবহার করছে। এমন কোন প্রতিষ্ঠান নাই, আদালত, সর্বোচ্চ আদালত পর্যন্ত তাদের প্রভাব দেখা যায়। কতদূর পর্যন্ত তাদের লম্বা হাত? আমরা আগে জানতাম যে আদালতের হাত লম্বা, আইনের নাকি লম্বা হাত। এখন দেখি যারা লুট করে তাদের হাত অনেক লম্বা, তাদের লম্বা হাতের নিচে সবাইকে ফেলে দেওয়া যাচ্ছে। এই দেশে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো এখন কতিপয় লুটেরার ভাড়াটে বাহিনীতে পরিণত হয়েছে। আপনি দেখেন
এই সব লুটেরারা ব্যাংক থেকে ঋণ নেয়, সেই ঋণ যখন আর ফেরত দিতে পারে না তখন এদেরকে আমরা ঋণ খেলাপি বলি। এগুলো তফসিলভুক্ত হয়, কিন্তু এরা আবার এই ক্ষমতা ব্যবহার করে তারা এগুলোকে পুরো তফসিলীকরণ করায়, আবার তাদেরকে সুযোগ দেওয়া হয়। এগুলো কিন্তু ঋণ খেলাপি, কিন্তু আইনটা একটু বদলে দিয়ে ঋণ খেলাপির টাকা থেকে এগুলোকে বাদ দেওয়া হয়। কখনো কখনো ব্যাংক আদালত থেকে তারা নানান রকম নির্দেশনা নিয়ে আসে, তারপরে তারা রাইট অফ করে ফেলে, মানে মাফ করে দেয় টাকা। এইভাবে তারা প্রকৃত যে ঋণ খেলাপি সেটাকে আড়াল করে। সরকার ঘোষণা করেছে এই মুহূর্তে ঋণ খেলাপির টাকা প্রায় 1.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি, কিন্তু নানাভাবে খেলাপি ঋণগুলোকে যে লুকিয়ে ফেলার চেষ্টা করেছে সেইটা হিসাবে দিলে এটা 3 থেকে 4 লক্ষ কোটি টাকা হবে। কেবল এই ঋণ খেলাপি না, এই টাকা তো তারা পাচার করে। এই টাকা পাচার করতে পারে কিভাবে? কারণ এই সরকার আজকে ডলার সংকট, কিন্তু বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকা এই দেশে বৈধ পথে নিয়ে আসবে তার ব্যবস্থা করতে পারে না। এমন ভাবে হুন্ডির কারবারি হয় যাতে করে এটা অনেক বেশি লাভজনক হয়। ফলে মানুষ ওই পথে যাবে, আর ওই পথে গেলেই এই টাকা পাচারওয়ালারা তারা সুবিধায় থাকে। দেশ থেকে বিরাট অঙ্কের টাকা পাচার করা হবে। খেয়াল করুন, বিভিন্ন দেশে অভিবাসনের সুযোগ দিয়ে বেশ মোটা অঙ্কের টাকা ওই সব দেশে রাখার কথা বলা হয়েছে। আর ওই মোটা অঙ্কের টাকা এই বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে ডলার কিনে তার পাঠাতে পারবে না, পারবে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তার কথাগুলো। এবার আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি, অর্থাৎ জয়নুল আবদিনের যে মাহফিলে বাধা দিয়েছিল এবং সেখানে কি ঘটনাটা ঘটেছে সেটাই আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন আর কথা না বাড়াই, শেষ ভিডিওটিও দেখে আসি। এখানে আমি এই জিনিসটা মানতে পারলাম না, বুঝছেন? আপনি যদিও পিঠ বাঁচানোর জন্যই চিন্তা করতেছেন, কিন্তু মুসলমানের এই ভয় পাওয়ার কারণে বারবার আমাদের মার খেতে হচ্ছে। আরে মুসলমান বাষ্প সিংহের মতো, বাঘের মতো, কি বিড়ালের মতো, শিয়াল কুকুরের মতো বাস করতে পারবে? ইসলামের জন্য, কোরআনের জন্য শরীরের তাজা খুন জমিনে ঢেলে দেবে, কোনোদিন তারা বাতিলের কাছে মাথা নত করবে না। আমি জানি মুসলমান জীবননগরের মুসলমানেরা, তাদের ভিতরে শহীদি চেতনা রয়েছে, ইমানি জজবা তাদের ভিতরে থাকবাক খোবাইবের মতো, তাদের অন্তরের ভিতরে সেই চেতনা জাগ্রত হয়েছে। আজকে মুসলমান জেগেছে, যেমন করে আমাদের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আল আকসা মসজিদকে দখল করে রেখেছিল ইহুদি খ্রিস্টানেরা, যেখানে শুকর আর কুকুর চড়াতো, এই জায়গাটাকে তারা নাপাক করে রেখেছিল। রোম পারস্যের সম্রাটেরা অস্ত্র শস্ত্র নিয়ে 1 কোটির মতো সৈন্যবাহিনী নিয়ে যেই নদী পার করে এসে তারা বাইতুল মুকাদ্দাস ভাঙার জন্য আসলো, এ জাতির এক মহান নেতা গাজী সালাউদ্দিন আইয়ুবী তার বাড়িকে কোষ মুক্ত করে সেই নদী পার হয়ে তারা এসেছিল, লিল্লাহে তাকবীরের আওয়াজ দিয়ে সেই নদী পার করে তাদের দেশে আবার তাদেরকে পৌঁছিয়ে দিয়েছিল। জীবননগরের মুসলমান তো সেই জাতি, সেই রক্ত তো আমাদের ধমনীর ভিতরে। আমরা তো শিয়াল আর কুকুরের জাত নয়, আমরা বাঘের জাতি, সিংহের জাতি। ইসলামের জন্য জীবন দিতে জানি, রক্ত দিতে জানি, বাতিলের কাছে আমরা মাথা নত করতে কোনোদিন শিখি নাই। দরদি ভাইরা, আমরা সেই জাতি আর সেই রক্ত আমাদের গাই। আল্লাহর নবীর কলিজার টুকরা প্রিয় সাহাবী খালিদ বিন ওলীদ যখন দরবারিকে কোষ মুক্ত করে হাজারো কাফের মুশরিকদের মোকাবেলায় দাঁড়িয়ে যেত, যখন কাফের বেঈমানেরা ময়দান থেকে পালাতে বাধ্য হতো, তখন আমরা সেই জাতি, সেই রক্ত আমাদের ধমনীর ভিতরে। দরদি ভাইরা আমার, একান্ত স্টেজ আছে আপনাদের, বিরক্ত হচ্ছেন নাকি? এখানে আমি এই জিনিসটা মানতে পারলাম না, বুঝছেন? আপনি যদিও পিঠ বাঁচানোর জন্যই চিন্তা করতেছেন, কিন্তু মুসলমানের এই ভয় পাওয়ার কারণে বারবার আমাদের মার খেতে হচ্ছে। বলছে ভাই আমি একটু কথা বলি, মাহফিলকে এই বছর শেষ না আগামী বছর করা লাগবে? বসে না, আগামী বছর করা লাগবে না, এই বছর শেষ। এই বছর যদি মনে করেন শেষ হয় তাহলে পরে আইন মানতে হবে। না না না, আরে মুসলমান বাষ্প সিংহের মতো, বাঘের মতো, কি বিড়ালের মতো, শিয়াল কুকুরের মতো বাস করতে পারবে? আমরা তাদের নিয়ে তাদের সাথে দোয়া করবো, তাদের মা বাবা তাদের মরে নাই, জীবনে তাদের বাপ মাকে মরে নাই, আমরা তাদের নিয়ে দোয়া করবো, আমরা তাদেরকে নিয়ে দোয়া করবো। আরে কেউ আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি, বসেন, দোয়া করে দোয়া করে দোয়া করে আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান করিয়ান সর্বশক্তিমান মালিক কুদরতি নজর দিয়ে তাকায় দেখ। প্রিয় দর্শক শ্রোতা, দেখলেন এখন কিন্তু মাহফিলে ওয়াজ করতে গেলে, সত্যের পথে কথা বললে, হক কথা বলতে গেলেই অনেক মাহফিল প্রোগ্রামে বাধা প্রদান করে অনেক নেতাকর্মীরা, এবং কি অনেক আলেমোলামারাও এখন বাধা প্রদান করে। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, অনেক কারণে অনেক জায়গায় অনেক রকমের ঘটনা ঘটে থাকে। তো এইরকম একটা ঘটনা ঘটেছে যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাইলেন। অবশ্যই প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার সাথে সাথে আরও 4টি ভিডিও যে আপনাদের সাথে শেয়ার করেছি, মূলত 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি 5টি ভিডিওই আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু না জানিয়ে যাবেন না। আশা করি আপনাদের পুরো মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো অবশ্যই ভালো থাকবেন সবাই। আজকের মতো ছিল এ পর্যন্তই। তো আবারও দেখা হবে, কথা হবে নতুন করে ভিডিও নিয়ে। সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন করে ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।